নমস্কার সবাইকে, আমি অর্ণব রায় ফ্রম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। ওয়েলকাম টু নেক্সট জেন একাডেমি। আজকে আমরা সংকরায়ন টপিকটা নিয়ে একটু আলোচনা করব। সংকরায়ন টপিকটা হচ্ছে কেমিস্ট্রি বইয়ের অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে একটু টাফ একটা টপিক। আসলে আহামরি টাফও না, বাট আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। আমরা কি করি, যে কঠিন কঠিন সংকরায়ন এবং তার আকৃতি মনে রাখতে পারি না, তখন হচ্ছে আমরা মুখস্থ করি। মুখস্থ করার মাধ্যমে পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে গুলিয়ে ফেলি। আজকের এই ক্লাসটা দেখলে আমি এতটুকু মোটামুটি বলতে পারি যে তোমাদের হচ্ছে আহামরি মুখস্থ করা লাগবে না। দুই একটা হয়তো বা আমরা মুখস্থ করবো, বাট ম্যাক্সিমাম কঠিন থেকে কঠিনতর সংকরণ, কঠিন থেকে কঠিনতর আকৃতি আমরা হচ্ছে নিজেরাই বের করে পরীক্ষার হলে করে ফেলে আসতে পারবো। ঠিক আছে, মুখস্থ করা লাগবে না আহামরি। তো আজকে হচ্ছে পার্ট 1, দুইটা পার্টে ক্লাসটা থাকবে। আজকের পার্টে আমরা হচ্ছে সংকরণের একদম বেসিক কিছু টপিক নিয়ে আলোচনা করব এবং হচ্ছে কীভাবে সংকরণ বের করা যায় কোনো একটা যৌগে, সেটা নিয়ে আলোচনা করব। নেক্সট পার্টে হচ্ছে সংকরণের আকৃতি নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, তো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, প্রথমে যদি আমরা দেখি, একটা কথা লেখা আছে, দেখো তো, অরবিটালে অধিক্রমণ দুইভাবে হতে পারে। কি জিনিস অধিক্রমণ? অধিক্রমণ জিনিসটা হচ্ছে দুইটা পরমাণুর পরস্পর সম্মেলন, মানে দুইটা পরমাণু যদি একসাথে থাকে বা একসাথে একটা মৌল গঠন করে, তখন সেটাকে আমরা অধিক্রমণ বলতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি একটু নিচের ছবিটা দেখি, দেখো তো ভাইয়া, দেখা যাচ্ছে কিনা? এই যে ছবিটা, এই ছবিটাতে দেখো তো, এই একটা পরমাণু আর এই একটা পরমাণু, দুইটা পরমাণু একসাথে কি হয়েছে? অভিলিপ্ত হয়েছে, বা তারা একটা অধিক্রমণ গঠন করছে, মানে তারা অধিক্রমণ হয়ে তাদের হচ্ছে একটা মৌল গঠন করেছে। এবং এদের দুইটা পরমাণুর মাঝখানের যে স্পেসটা, অর্থাৎ যেটা তাদের দুজনেরই কমন স্পেস, যেটা হচ্ছে দুইটা পরমাণুরই অংশ, সেই স্পেসটাকে আমরা বলি হচ্ছে অভিলেপন ক্ষেত্র। তাহলে অধিক্রমণ জিনিসটা হচ্ছে এরকম দুইটা পরমাণুর একটা সম্মেলন। আশা করি এতটুকু ক্লিয়ার। অধিক্রমণ কয় রকম হয়? দুই রকমের, একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। আচ্ছা, এটা স্পেসটা এরকম হচ্ছে কেন? সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। এখন দুই রকমের বন্ধন সম্পর্কে আমাদের একটু জানা লাগবে, কারণ সংকরণ পড়তে গেলে সিগমা বন্ধন, পাই বন্ধন সম্পর্কে একটু জানা লাগে। তো আমরা সংক্ষেপে শিখবো, খুব আহামরি কিছু শিখবো না, একদম সংক্ষেপেই শিখবো। সিগমা বন্ধন জিনিসটা হচ্ছে দুইটা পরমাণুর যদি পরস্পরের সাথে মুখোমুখি বা সামনাসামনি, অর্থাৎ একদম স্ট্রেট ফরওয়ার্ডলি যদি তাদের অধিক্রমণটা হয়, নিজেদের অক্ষ বরাবর অধিক্রমণটা হয়, তখন সেটা হচ্ছে সিগমা বন্ধন। আর যদি পাশাপাশি অধিক্রমণ হয়, তাহলে হচ্ছে পাই বন্ধন। এখন তুমি চিন্তা করো, তোমার সাথে একটা লোকের যদি সামনাসামনি ধাক্কা লাগে, তাহলে কলাপসটা বেশি হবে নাকি পাশাপাশি ধাক্কা লাগলে কলাপসটা বেশি হবে? অবভিয়াসলি সামনাসামনি ধাক্কা লাগলে, তাই না? তার মানে যদি হচ্ছে অধিক্রমণটা মুখোমুখি হয়, অর্থাৎ সামনাসামনি হয়, তাহলে অভিলিপ্ত ক্ষেত্রের বিস্তারটা বেশি হয়, যার কারণে সিগমা বন্ধনটা শক্তিশালী এবং পাই বন্ধনটা দুর্বল। এই কথাটাই এখানে লেখা আছে। ঠিক আছে, এর পরবর্তীতে তোমরা চাইলে একটু পড়তে পারো, আমি আর না পড়ি, চলে যাই পরবর্তীতে। সেটা হচ্ছে সিগমা বন্ধনের প্রকারভেদ। সিগমা বন্ধন আসলে তিনটা টাইপের হয়, একটা হচ্ছে এসএস, এসপি অ্যান্ড পিপি। এসএস, এসপি, পিপি মানে কি? মানে হচ্ছে যদি দুইটা এস অরবিটালের মুখোমুখি অধিক্রমণ হয়, তাহলে সেটা হচ্ছে এসএস সিগমা বন্ধন। যদি এস আর পি হয়, তাহলে এসপি সিগমা বন্ধন। যদি দুইটাই পি অরবিটালের সামনাসামনি অধিক্রমণ হয়, তাহলে সেটা হচ্ছে কি বলতে পারি আমরা? পিপি সিগমা বন্ধন। ঠিক আছে, এখন এসপি সিগমা বন্ধন যদি হয়, তাহলে আমরা যেহেতু জানি যে এস অরবিটালের নিজস্ব কোনো দিক নির্দেশক ধর্ম নেই, মানে এস অরবিটাল হচ্ছে দিক নির্দেশ করতে পারে না, এই জন্য এসএস সিগমা বন্ধনের কোনো দিক নাই, কারণ ওখানে তো দুইটাই হচ্ছে এস, তাই না? এই জন্য এসএস সিগমা বন্ধনের কোনো দিক নাই। এসপিতে আসো, এসপিতে হচ্ছে যদি একটা পরমাণুর এস অরবিটালের সাথে আর একটা পরমাণুর পি অরবিটালে অধিক্রমণ হয়, তখন সেটা এসপি বললাম। তো সেটার একটা এক্সাম্পল দেওয়া আছে, তো এখানে তোমরা চাইলে একটু পড়তে পারো। ওকে, আচ্ছা, একটা জিনিস কি জানি আমরা, যে পিএক্স, পিওয়াই, পিজেড তিনটা পি অরবিটালের কিন্তু দিক নির্দেশী ধর্ম আছে। দ্যাটস ওয়াই এসপি সিগমা বন্ধনেও দিক নির্দেশী ধর্ম থাকে, এবং দিক নির্দেশী ধর্মটা পি অরবিটালের অনুরূপ হয়। মানে যেহেতু হচ্ছে একটা এস একটা পি, পি তো আছে, এসের নিজস্ব দিক নির্দেশ ধর্ম নেই, তাদের গিয়েছে পি এর তো আছে, এই জন্য এসপি সিগমা বন্ধনের দিক নির্দেশ ধর্ম আছে। এরপরে চলে আসি পিপি সিগমা বন্ধন, যে দুইটা পি অরবিটালের যদি হচ্ছে মানে একই অক্ষ বরাবর বা মুখোমুখি অধিক্রমণ হয়, তাহলে পিপি সিগমা বন্ধন হবে। এবং হচ্ছে এদেরও দিক নির্দেশী ধর্ম আছে, কারণ এখানে পি অরবিটালই থাকে। ওকে, সিগমা বন্ধনের কিছু বৈশিষ্ট্য আমরা একটু জানি, সেটা হচ্ছে দুইটা পরমাণুর ভিতরে একাধিক সিগমা বন্ধন হইতে পারবে না, একটাই সিগমা বন্ধন হতে পারে দুটো পরমাণুর ভিতরে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কথা। তোমার পাই বন্ধন তার যোজ্যতার উপর ডিপেন্ড করে বেশি হতে পারে,
পরমাণু যোজ্যতার উপর ডিপেন্ড করে বেশি হতে পারে, কিন্তু দুইটা পরমাণুর ভিতরে সিগমা বন্ধন একটাই হবে, এটা একদম মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাইলে যদি আমরা দেখি যে দুইটা পরমাণুর ভিতরে অনেকগুলো বন্ধন আছে, তাহলে আমরা নিশ্চয়ই এতটুকু বুঝতে পারবো যে ওর ভিতরে একটা সিগমা বন্ধন, বাকি সবগুলা কি পাই বন্ধন। ওকে, তারপরে আসো যে সিগমা বন্ধনে অংশগ্রহণকারী পরমাণু দুইটার একটিকে স্থির রেখে অপরটির মুক্ত ঘূর্ণন সম্ভব, এটা ইম্পর্ট্যান্ট কথা, যে ওইখানে যে পরমাণু দুইটা আছে একটাকে স্থির রেখে আরেকটা ফ্রিলি মুভ করতে পারে, ঠিক আছে। এইটা সিগমা বন্ধনের ক্ষেত্রে সম্ভব। সিগমা বন্ধন দুই রকমের হয়, একটা হচ্ছে সমযোজী, একটা সন্নিবেশ সমযোজী। এগুলো অনেক ডিপের পড়াশোনা, তোমরা চাইলে একটু দেখতে রাখতে পারো। দুইটা পরমাণুর বিজোড় ইলেকট্রন সমন্বিত দুইটি অরবিটালের সামনাসামনি অধিক্রমণই হচ্ছে সিগমা বন্ধন, এটা তো অলরেডি দেখলাম। আচ্ছা, আরেকটা জিনিস লাস্টের টপিকটা লেখা আছে যে সিগমা বন্ধনের ক্রম, পিপি সিগমা বন্ধন যেটা, ওইটা সবচেয়ে বেশি শক্তিশালী, দেন এসপি, দেন এসএস। কারণ এস অরবিটাল তো পি অরবিটালের থেকে কম শক্তিশালী হবে, তাই না? ওর দিক নির্দেশী ধর্ম নাই, পুণ্যের নীতি মানে না, সো এস অরবিটালটা একটু মানে শক্তি কম, এই জন্য হচ্ছে পিপি সিগমা বন্ধন যেটা ওটা সব থেকে স্ট্রং, আর এসএস যেটা এটা সব থেকে উইক। বোঝা গেছে আশা করি। ওকে, এরপরে আসো যে পাই বন্ধন সম্পর্কে আমরা আর 1 মিনিট একটু জানবো। সেটা হচ্ছে দুইটা অরবিটালের পাশাপাশি যদি অধিক্রমণ হয়, অর্থাৎ সমান্তরাল লক্ষ্য বিশিষ্ট অধিক্রমণ হয়, তাহলে সেটা হচ্ছে পাই বন্ধন। এখন বলো তো, পাই এর শুরুতে পি আছে না? তাহলে পাই বন্ধন কিন্তু শুধুমাত্র পি অরবিটালেরই সম্ভব, ঠিক আছে। পাই বন্ধন কিন্তু অন্য কোনো অরবিটালের সম্ভব না, শুধুমাত্র পি অরবিটালের সম্ভব। তো পাই বন্ধন দ্বারা আবদ্ধ পরমাণু দুইটা নিউক্লিয়াস যে তলে থাকে, পাই বন্ধনের ইলেকট্রন মেঘ সেই তলের উপরেও নিচে ঘনীভূত থাকে। মানে কি, এটা দ্বারা কী বোঝাচ্ছে? সেটা হচ্ছে আমরা জানি যে সিগমা বন্ধন একটাই থাকবে, পাই বন্ধন অনেকগুলো থাকতে পারে। এখন মনে করো, আচ্ছা এখানে একটা ইনফো জানা লাগে, সেটা হচ্ছে যে পাই বন্ধন কখনোই একা আগে গঠিত হতে পারে না, আগে একটা সিগমা বন্ধন হবে, তারপরে গিয়ে হচ্ছে পাই বন্ধন হবে, ঠিক আছে। তো এক সেকেন্ড, এখন যদি সে তেমনটাই হয় যে আগে সিগমা বন্ধন হইতে হবে তারপরে পাই বন্ধন হবে, তাহলে আগে একটা সিগমা বন্ধন হলো, তার মানে দুটা পরমাণুর কী হয়েছে, অভিলেপন হয়েছে, সামনাসামনি অধিক্রমণ হয়েছে। এরপরে ওই পরমাণুর ওই তলের উপরে এবং নিচে হচ্ছে পাই বন্ধন গঠিত হবে, জাস্ট তার উপরে এবং নিচে পাই বন্ধনটা গঠিত হবে। ওকে, সামনে আমরা চিত্র দেখব, টেনশানে কিছু নাই। পাই বন্ধন গঠনে অভিলেপন ক্ষেত্রের বিস্তার সিগমা বন্ধনের থেকে কম, এই জন্য হচ্ছে এটা কম দৃঢ় বা কম স্থায়ী, এটা তো আমরা একটু আগেও পড়ছি, তাই না? ওকে, আচ্ছা একটা জিনিস ভালো করে বোঝো, একটা যৌগে দ্বিবন্ধন আছে, তাহলে কয়টা সিগমা বন্ধন কয়টা পাই বন্ধন? আমরা বলছিলাম কি যে বন্ধন অনেকগুলো থাকতে পারে, সিগমা বন্ধন একটাই, বাকিগুলা পাই বন্ধন। তাহলে যদি দ্বিবন্ধন হয় তাহলে একটা সিগমা একটা পাই, ত্রিবন্ধন হয় তাহলে একটা পাই সিগমা দুইটা পাই, ঠিক আছে। ওকে, তিনটা পাই কেন হবে না? কারণ পাই বন্ধন গঠন হইতে গেলে অবশ্যই আগে সিগমা বন্ধন হওয়ার দরকার আছে। ওকে, ঠিক আছে। এবার তোমরা হচ্ছে পাই বন্ধনের চিত্রটা একটু দেখো নিচের দিকে, এখানে একটু খেয়াল করো, এই জায়গাটায় চিত্রটা, এই যে দেখো, ওই তলের অধিক্রমণটা হয়েছে কোথায়? অধিক্রমণটা হয়েছে কিন্তু এই অক্ষ বরাবর, মানে একদমই তাদের অক্ষ বরাবর অধিক্রমণটা হয়েছে, এই যে অক্ষ বরাবর অধিক্রমণটা হয়েছে, এবং তার উপরে আর নিচে এই দুই জায়গায় হচ্ছে পাই বন্ধন গঠিত হয়েছে। বোঝা গেছে? ওকে, আমরা একটু সিগমা বন্ধন, পাই বন্ধন বা হচ্ছে সংকরায়নের একদম বেসিক কিছু টপিক পড়লাম। এবার যাই আমরা সংকরায়ন কিভাবে বের করব, ঠিক আছে। সংকরায়ন এবং এর আকৃতি বের করা একদমই সহজ। কিভাবে? সেটা হচ্ছে আমরা জানি কোনো যৌগের সংকরায়ন বের করার একটা বেসিক সূত্র আছে। সূত্রটা কি দেখো তো, হাফ ইন্টু কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা প্লাস কেন্দ্রীয় মৌলের সাথে যুক্ত একযোজী পরমাণু সংখ্যা মাইনাস ক্যাটায়নের সংখ্যা প্লাস অ্যানায়নের সংখ্যা। এই সূত্র তোমরা একাডেমিকে নিশ্চয়ই শিখেছ বা শিখতেছো এখন, তাই না? এই সূত্রটা সবাই আমরা জানি মোটামুটি, যে হাফ ইন্টু যা যা বললাম এগুলো আছে, সবগুলাই হচ্ছে আমরা এক্সাম্পল সহকারে একটু বুঝে বুঝে পড়ি। সেটা হচ্ছে আমরা অনেকেই কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটা বের করতে ইলেকট্রন বিন্যাস করে সময় নষ্ট করি, তাই না? তুমি চিন্তা করো যে তোমার সাপোজ একটা দেওয়া আছে, সংকরণ দেওয়া আছে PCl5, তুমি কি করবা? যে পি মানে কি বলে ফসফরাস যেটা, ওইটার তুমি হচ্ছে ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে তারপরে হচ্ছে তার শেষ ইলেকট্রন সংখ্যা বের করবা, তাই না? এই জিনিসটা অনেক ঝামেলাযুক্ত না? তো এত ঝামেলার ভিতরে আমরা কেন যাব? সিম্পলি মৌলটা যে গ্রুপের, জাস্ট ওই গ্রুপের শেষ ডিজিটটা বসায় দিলেই হবে। ফর এক্সাম্পল PCl5 এর ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল কোনটা? ফসফরাস। ফসফরাস কত নম্বর গ্রুপের মৌল? 15 নম্বর। তাহলে তার লাস্ট ডিজিট কত? 15, লাস্ট ডিজিট 5। তাহলে আমরা জাস্ট ওখানে 5 বসায় দিলেই হবে। অ্যাম আই ক্লিয়ার অর নট?
একদমই ইজি জিনিস। প্রথমে আমাদের সূত্রের ফার্স্ট পার্টে লেখা ছিল কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তো কেন্দ্রীয় মৌল কোনটা পেলাম, তার শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করব, সেটা হচ্ছে মৌলটা যে গ্রুপের সেই গ্রুপের লাস্ট ডিজিটটা জাস্ট বসাই দিব, আর কোনো কাজ নাই। তাহলে দেখো এখানে BCl5 এর সংকরণ করা হয়েছে 1/2 × 5 + 3 - 0 + 0 = 4 আসছে, উইচ মিনস sp3। বাকি পার্টগুলো আলোচনা করতেছি, জাস্ট এতটুকু বুঝছি কিনা যে কীভাবে হচ্ছে আমরা কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বের করবো, আশা করি বুঝতে পারছি। ওকে, নেক্সট টপিকে আসেন, সেটা হচ্ছে সূত্রের দ্বিতীয় অংশটা আমরা একটু ভালো করে খেয়াল করি। দ্বিতীয় অংশে কী লেখা আছে দেখো তো, কেন্দ্রীয় মৌলের সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। কি লেখা আছে ভাইয়া? লেখা আছে একযোজী পরমাণুর সংখ্যা, নট দ্বিযোজী। একযোজী লেখা আছে। যদি দ্বিযোজী মৌল থাকে বা ত্রিযোজী মৌল থাকবে না, দ্বিযোজী মৌলই থাকবে। যদি দ্বিযোজী মৌল থাকে তাহলে হচ্ছে আমরা 0 লিখবো। একযোজী দ্বিযোজী কী জিনিস সেটা নিশ্চয়ই বোঝো। যার যোজনী 1 সে হচ্ছে একযোজী, যার যোজনী 2 সে হচ্ছে দ্বিযোজী। আমরা এইটা অনেকেই ভুল করি। যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি CO2, এখানে কেন্দ্রীয় মৌলকে কার্বন কত নম্বর গ্রুপের মৌল? 14, লাস্ট ডিজিট কত? 4। তাহলে প্রথমে আমরা সূত্রের শুরুতে 4 বসাইছি, দেখো বসাইছি কিনা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে এখানে দেখো আমরা কি করি, 4 + 2 লিখে ফেলি। কেন? কারণ অক্সিজেন 2টা আছে, এখানে তো লেখাই আছে ভাই কেন্দ্রীয় মৌলের সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। তো এই যে কেন্দ্রীয় মৌলের সাথে যুক্ত পরমাণু তো অক্সিজেন 2টা, তাহলে এখানে আমরা কি করি, 2 লিখে ফেলি। 2 লিখলে কি হবে না। কেন হবে না? কারণ এইখানটায় আমরা সূত্রে বলে দিয়েছি যে একযোজী পরমাণুর সংখ্যা। দেখো এই যে এখানে লেখা আছে যে একযোজী পরমাণুর সংখ্যা, তোমার একযোজী পরমাণু লাগবে, দ্বিযোজী পরমাণু হলে এখানে হবে না। তাহলে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের কেন্দ্রীয় মৌল কার্বনের সাথে দ্বিযোজী মৌল যুক্ত আছে, সো হচ্ছে আমরা সংখ্যাটা 0 লিখব। এই যে এখানে যেমন 0 লিখছি, বুঝতে পারছি? এজন্য কার্বন ডাইঅক্সাইডের সাথে 0 লেখা হয়েছে এখানে, বোঝা গেছে? এবং ক্যাটায়ন আয়ন নাই বলে হচ্ছে এখানে আর কি -0 + 0 লিখে 2 হিসাব করা হয়েছে। সংকরণ হচ্ছে sp। আমরা কি করি, আমরা হচ্ছে অক্সিজেন 2টা দেখে 4 + 2 লিখি, যার ফলে sp2 সংকরণ বের করি। এটা ভুল হয়ে যাবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। তাহলে 2টা জিনিস ক্লিয়ার হলো। একটা হচ্ছে কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করব, এবং হচ্ছে তার সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা যোগ করব, একযোজী পরমাণুর সংখ্যা। ঠিক আছে। নাম্বার 3, ক্যাটায়ন যেমন H3O+ এরকম থাকলে সিম্পলি সংকরণ হবে 1/2 × 6 + 3 - 1 H3O+। তাইলে এখানে দেখো তো ভাইয়া কেন্দ্রীয় মৌল কোনটা বলতে পারো? কেন্দ্রীয় মৌল কোনটা এখানে? কেন্দ্রীয় মৌল হচ্ছে অক্সিজেন। হাইড্রোজেন কিন্তু কেন্দ্রীয় মৌল হয় না, অক্সিজেন কেন্দ্রীয় মৌল। ঠিক আছে, যার যোজনী বেশি হয় ইউজুয়ালি ওইটাই হচ্ছে কেন্দ্রীয় মৌল হয়। ওকে, এটা মাথায় রাখবা যে যার যোজনী বেশি সে কেন্দ্রীয় মৌল হবে জেনারেলি। তো এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, তবে কেমিস্ট্রি বানাইতে ব্যতিক্রম, 2-1টা ব্যতিক্রম আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যার যোজনী বেশি সেই কেন্দ্রীয় মৌল। তাইলে H3O+ এর ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল কী হবে? অক্সিজেন, তার যোজনী 2, হাইড্রোজেনের 1, এজন্য। আচ্ছা, তাহলে অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় মৌল। অক্সিজেনের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করব? অক্সিজেন গ্রুপ 16, লাস্টের ডিজিট 6, সুন্দর করে 6 বসাই দিছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি লেখা আছে যে কেন্দ্রীয় মৌলের সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। কেন্দ্রীয় মৌলের সাথে হাইড্রোজেন একযোজী না দ্বিযোজী? অবশ্যই একযোজী। তাহলে কয়টা যুক্ত আছে? 3টা। এই জন্যই এখানে লেখা হয়েছে যে 6 + 3, তাই না? 6 + 3 আর O+ আছে কিন্তু লাস্টে একটা, তার মানে একটা ক্যাটায়ন আছে। এখন ক্যাটায়ন থাকলে কি করব আমরা? মাইনাস করব। কেন? কারণ এখানে দেখো এখানে কি লেখা ছিল, মাইনাস ক্যাটায়নের সংখ্যা প্লাস অ্যানায়নের সংখ্যা, মানে অ্যানায়ন থাকলে যোগ করব, ক্যাটায়ন থাকলে বিয়োগ করব। তাই করা হয়েছে এখানে, যে মাইনাস করা হয়েছে, যার ফলে সংকরণটা কি আসছে? sp3। ওই কথাটা এখানে লেখা হয়েছে যে যোজ্যতা বেশি যার কেন্দ্রীয় মৌল সেইটাই হয়, সেটা এখানে আবারও লেখা হয়েছে। নাম্বার 4-এ আসি, অ্যানায়ন যেমন OH- এর সংকরণ কীভাবে বের করতে পারি আমরা? 1/2 × 6 + 1 + 1। কেন এখানে যোগ করলাম 1? কারণ আমরা জানি অ্যানায়ন হলে যোগ করব, ক্যাটায়ন হলে বিয়োগ করব। এখন OH- যেহেতু, তাহলে চিন্তা করো কেন্দ্রীয় মৌল কী হবে? অক্সিজেন, তার গ্রুপ কত? 16, লাস্টের ডিজিট বসাবো 6 বসাই দিছি। হাইড্রোজেন কয়টা আছে? 1টা, 1 বসাই দিছি, এবং হচ্ছে একটা অ্যানায়ন আছে 1 বসাই দিছি। টোটাল ক্যালকুলেশনে আসলো sp3। এইভাবে আমরা খুব ইজিলি সংকরণ কিভাবে বের করা যায় এটা শিখে ফেললাম আজকে। ঠিক আছে, এর পরের দিন আমরা হচ্ছে সংকরণের আকৃতি শিখব। আকৃতিতে মেনলি ঝামেলাটা হয়, তোমরা আকৃতি মুখস্থ করো, মুখস্থ করার কোনো দরকার হবে না। আমরা এখানে কি লেখা আছে ভাই একটু খেয়াল করো, জেনন F4 এর টাইপের কঠিন যৌগও বের করতে পারবো।
মুখস্থ না করে প্রসেস অ্যাপ্লাই করে জেনন F4 জেনন F6 আরও তুমি IF7 বলো, এত টাইপের কঠিন যৌগ যেগুলো আছে এই টাইপের কঠিন যৌগগুলোরও আমরা আকৃতি বের করে ফেলতে পারবো, আহামরি মুখস্থ করার দরকার হবে না। ওকে, ট্রিক্স দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। তো আজকে এতটুকুই, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবা। সবাইকে ধন্যবাদ, আমরা নেক্সট ক্লাসে আবারও ফিরে আসব। ধন্যবাদ সবাইকে, নমস্কার।